আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আমার প্রথম তরঙ্গ শব্দ অধ্যায় নবম ও দশম শ্রেণীর লেকচার 1-এ তোমাদের যে বিষয়গুলো পড়িয়েছিলাম সেটা তোমরা নিশ্চয়ই বাসায় ভালো করে পড়েছো এবং সেটা গাণিতিক যে সমস্যাগুলি আছে সেটা অনুশীলন করেছো। তো আজকে আমার তরঙ্গ শব্দ অধ্যায়ের লেকচার 2-এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি আমি বোর্ডের বাম পাশে সেই টপিকসগুলো আমি লিখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবং বোর্ডের ডান পাশে যে এই সম্পর্কিত যে সূত্রাবলী আছে সেটিও আমি লিখে দিয়েছি, সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক আজকের বিষয়, শব্দ ও তরঙ্গ। আমরা জানি যে যে কোনো শব্দ উৎপন্ন হওয়ার জন্য কম্পন অবশ্যই প্রয়োজন। কম্পন হলেই তখন শব্দ উৎপন্ন হবে। তোমরা নিশ্চয়ই জানো যে পুরুষের কণ্ঠস্বর মোটা এবং ভারী, আর শিশুদের এবং নারীদের কণ্ঠস্বর কোমল ও তীক্ষ্ণ। এর কারণও হচ্ছে গিয়ে শব্দের কম্পনের জন্য। আমরা জানি যে আমাদের গলায় যখন বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে সেটা একটা উইন্ডমিল পাইপের মধ্যে দিয়ে প্রবেশ করে, এবং আমাদের উপরের অংশে রয়েছে আমাদের স্বরযন্ত্র। যখন সেখানে বাতাস প্রবেশ করে সেখানে দুটি পর্দা রয়েছে যা বাল্বের মতো কাজ করে। এই পর্দা দুটোর নাম হচ্ছে ভোকাল কর্ড। যখন এইখানে বাতাস প্রবেশ করে এই ভোকাল কর্ডটি কম্পনের মাধ্যমে শব্দ সৃষ্টি করে। তোমরা নিশ্চয়ই জানো যে বয়সের সাথে সাথে পুরুষের ভোকাল কর্ডটি দৃঢ় এবং শক্ত হয়ে যায় এবং নারীদের ভোকাল কর্ডটি কোমল থাকে, যার ফলে নারীদের কণ্ঠস্বরটা তীক্ষ্ণ হয় এবং পুরুষের কণ্ঠস্বর কর্কশ হয়। তোমরা এই যে প্রশ্নটি আছে এটি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে, এইভাবেই তোমরা খাতায় লিখবে। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। আমরা জানি যে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ বা শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ যা মেকানিক্যাল ওয়েভ নামে পরিচিত। মানে আমরা জানি যে শব্দ সঞ্চালিত হওয়ার জন্য একটি স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। এই যে তোমরা যে আমার কথাগুলো শুনতে পাচ্ছ, এটি একটি বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে সংকুচিত এবং প্রসারিত হয়ে তোমাদের কাছে পৌঁছাচ্ছে, যার ফলে এই শব্দগুলো তোমরা শুনতে পাচ্ছ, এবং যাকে আমরা গত ক্লাসে আমি বলেছিলাম যে শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে? এবং তোমরা আগের ক্লাসে পড়েছিলে তরঙ্গের যেমন কিছু বৈশিষ্ট্য আছে সেভাবে শব্দেরও কিছু বৈশিষ্ট্য আছে। শব্দ তোমার প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন ঘটে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে তরঙ্গের ক্ষেত্রে, সেটি হচ্ছে তরঙ্গের যে বিস্তার আছে সেই বিস্তারটি আই, সেটি তার তীব্রতার সাথে সম্পর্কিত। আমরা যেটাকে লিখতে পারি শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে? এটা আমরা একটি ছবির মাধ্যমে আমি তোমাদের দেখাতে পারি। তবে এই যে তরঙ্গটি সৃষ্টি হয়েছে একই বিস্তারের ক্ষেত্রে এই তরঙ্গটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে দুটি ছবি আছে। যে একটি তরঙ্গ হচ্ছে গিয়ে দেখানো হয়েছে এখানে, আরেকটি তরঙ্গ দেখানো হয়েছে এখানে। এই যে তরঙ্গের দুটির মধ্যে পার্থক্য হচ্ছে তার বিস্তার। আমরা দ্বিতীয় যে ছবিটি আছে সেটি আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এই শব্দটি বেশি আমাদের জোরে শুনতে পাবো। এর কারণ হচ্ছে যে এই তরঙ্গটি তার বিস্তার যে আছে এখান থেকে এই পর্যন্ত, আর প্রথম তরঙ্গটির বিস্তার এখান থেকে এই পর্যন্ত। তার মানে এই বিস্তারের পার্থক্য থাকার কারণে আমাদের এখানে শব্দের তীব্রতাটার পরিবর্তিত হচ্ছে। তোমরা এর গাণিতিক প্রয়োগটি আরো ভালো করে দেখে নাও।
যদি বিস্তার এই ইকুয়াল 2 গুণ হয়, তাহলে শব্দের তীব্রতাটা কত গুণ হবে? আমরা দেখতে পাচ্ছি তাহলে I is proportional 4। তাহলে আমরা বলতে পারি যে শব্দের তীব্রতা যখন দ্বিগুণ হবে, বিস্তার যখন দ্বিগুণ হবে, শব্দের তীব্রতা 4 গুণ বৃদ্ধি পাবে। এটি হচ্ছে গিয়ে শব্দের তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার সীমা, আমরা ধরো সব শব্দই কি আমরা শুনতে পাই বা কেন পাই না সব শব্দ, এটিও আমাদের একটি গাণিতিক বিষয় আছে। এই শ্রাব্যতার সীমার দ্বারা আমরা সেটি তোমাদের কাছে উপস্থাপন করব। আমরা জানি যে শব্দের তীব্রতার একটি রেঞ্জ আছে, সেটি হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। আমাদের মানুষের এই সীমাবদ্ধতা আছে, আমরা এই পাল্লার মধ্যে আমরা আমাদের শব্দ শুনতে পাবো। যখন শব্দের তীব্রতা বা পাল্লাটা 20 হার্টজের মধ্যে হবে, তখন সেই শব্দটা হবে শব্দেতর। যার আরেকটি নাম হচ্ছে ইনফ্রাসাউন্ড। মনে রাখবে 20 হার্টজের নিচে যে শব্দগুলো সেটি হচ্ছে ইনফ্রাসাউন্ড বা 20 হার্টজ, আর 20,000 হার্টজের উপরে যে শব্দগুলো আছে সেটি হচ্ছে আল্ট্রাসাউন্ড বা শব্দে উত্তর তরঙ্গ। শব্দে উত্তর তরঙ্গ যাকে বলা হয় আল্ট্রাসাউন্ড। এই 20,000 হার্টজের উপরে যে তরঙ্গ আছে সেই তরঙ্গ আমরা শুনতে পাই না, এটাকে বলা হচ্ছে আল্ট্রাসাউন্ড বা শব্দে উত্তর তরঙ্গ। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই যে এই তালুক শ্রাব্যতার সীমা কাকে বলে? শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে যে শব্দটা উৎপন্ন হয় তার যে পাল্লা সেটি হচ্ছে শ্রাব্যতার সীমা। তো বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দরা? এখন আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রতিধ্বনি বা ইকো, যাকে বলা হয় ইংলিশে। তোমরা নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতা আছে, তোমরা কূপের কাছে যখন শব্দ উৎপন্ন করেছো, সেই শব্দটি আবার কি হয়েছে? পুনরাবৃত্তি হয়েছে। অথবা তোমরা নিজেরাও যখন পাহাড়ের কাছে গিয়ে তোমরা জোরে চিৎকার করে ডাক দিয়েছো, সেই শব্দেরও কিন্তু পুনরাবৃত্তি হয়েছে। সেই শব্দের যে পুনরাবৃত্তি হয় সেটাই কিন্তু আমাদের প্রতিধ্বনি। তার মানে প্রতিধ্বনিটা কি হবে? যখন মূল শব্দের যে প্রতিধ্বনি হয় তাকে বলা হয় ওই শব্দের প্রতিধ্বনি, যাকে বলা হয় ইকো। এখন আমরা এই যে শব্দ শুনতে পাবো, আমরা কি সব শব্দই শুনতে পাবো? না। শব্দের যখন একটা ন্যূনতম দূরত্ব থাকবে, সেই দূরত্বটার মধ্যে যদি শব্দটা উৎপন্ন হয় তাহলে আমরা সেই শব্দ শুনতে পাবো। সেই দূরত্বটা হচ্ছে 16.6 মিটার। এখন আমরা সেটা গাণিতিকভাবে দেখাবো তোমাদেরকে যে সেই 16.6 মিটার কিভাবে হয়। ভিডিও করতেছি তো, একটু নিয়ে যাও না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে প্রতিধ্বনির ক্ষেত্রে যে 16.6 মিটার হয় সেই বিষয়টি আমি তোমাদের কাছে উপস্থাপন করব। আমরা একটা সোর্স ধরে নিচ্ছি যেখান থেকে একটা শব্দ উৎপন্ন হচ্ছে, এবং সেই শব্দটা তোমার এই যে আর প্রান্তে গিয়ে আবার সেটা ফিরে আসছে। এখন আমরা জানি যে বায়ুতে যে শব্দ উৎপন্ন হয় তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি যে হচ্ছে গিয়ে
বেগের ক্ষেত্রে v ইকুয়াল d/t। আর এই ক্ষেত্রে প্রতিধ্বনির ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে শব্দটি যখন একবার এই এস থেকে আর এ যাচ্ছে তখন একবার ডি দূরত্ব অতিক্রম করছে, আবার শব্দটি যখন এস প্রান্তে ফিরে আসছে সে আবার ডি দূরত্ব অতিক্রম করছে, তাহলে সে মোট অতিক্রম করলো 2d দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই বেগের ক্ষেত্রে তার বেগটা আসবে v ইকুয়াল 2d ডিভাইডেড বাই t। তাহলে আমরা লিখতে পারি 2d ইকুয়াল v ইন্টু t, সুতরাং d ইকুয়াল v ইন্টু t বাই 2। এই যে সূত্রটি তোমাদের কাছে উপস্থাপন করলাম সেটি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে 7 নম্বর যে সূত্রটি আছে সেখান থেকে এই সূত্রের সাথে সম্পর্কিত। তার মানে এই সূত্রের মাধ্যমে আমরা আমাদের কূপের গভীরতা নির্ণয় করতে পারবো, অথবা উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম কত দূরত্ব হলে সেটা আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এবং আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দূরত্বটা কতটুকু দূরত্ব। দেখো আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332। তাহলে আমরা জানি যে হচ্ছে গিয়ে যে উৎস এবং প্রতিফলকের মাঝে ন্যূনতম একটি সময়ের স্থায়িত্বকাল আছে, সেই স্থায়িত্বকালের মধ্যে আমাদের শব্দটাকে আমরা শুনতে পাবো। সেই শ্রবণের স্থায়িত্বকালের যে সময়টা সেটি হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। কোনো শব্দকে আমার আলাদা করতে হলে এই অবশ্যই 0.1 সেকেন্ড সময় আমাকে দিতে হবে। এখন আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি 332 ইন্টু 1/10, তাহলে সেখান থেকে আসে 33.2। এখন আমরা একটু আগে দেখেছিলাম উৎস এবং প্রতিফলকের মাঝে আমাদের যে এই যে দূরত্বটা অতিক্রম করতে হচ্ছে তাকে 2 বার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাহলে এটাকে আমরা এখন 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে সেটা আসবে 16.6 মিটার। তোমরা নিশ্চয়ই তাহলে দেখতে পাচ্ছ যে উৎস এবং প্রতিফলকের মাঝে ন্যূনতম 16.6 মিটার যখন দূরত্ব থাকবে তখনই আমরা কি হবে সেই প্রতিধ্বনি বা ইকো সৃষ্টি হবে। তো প্রতিধ্বনি আমরা ব্যাখ্যা করলাম। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা আলোচনা করব, প্রতিধ্বনি থেকে আমরা সেই একইভাবে কূপের গভীরতা আমরা নির্ণয় করতে পারি, আমি সেটি তোমাদেরকে দেখাবো। এখন আমরা চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি কূপ অঙ্কন করা হয়েছে। এইখান থেকে একটি সোর্স থেকে একটি শব্দ উৎপন্ন করা হচ্ছে, সেই এসটা হচ্ছে সোর্স। এই সোর্স থেকে আমরা শব্দটা উৎপন্ন করলাম, শব্দটা কূপের প্রান্তে গিয়ে আবার সে ওই প্রান্তে ফিরে আসলো, তাহলে সে মোট অতিক্রম করলো h প্লাস h, সেটা হবে 2h। তাহলে আমরা এর মাধ্যমে আমরা লিখতে পারি 2h ইকুয়াল v ইন্টু t। তাহলে এরপর লিখতে পারি আমরা h ইকুয়াল v ইন্টু t ডিভাইডেড বাই 2। এই সূত্রের মাধ্যমেও আমরা কূপের গভীরতা আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা খেয়াল রাখবে এখানে যে বেগটা দেয়া আছে সেই বেগটা অবশ্যই তোমরা
গাণিতিকভাবে নির্ণয় করার জন্য তোমাদের একটি সূত্র লাগবে, সেটা আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। আর এই যে টিটা আছে, সেই টিটা মনে রাখবে, সেটা হচ্ছে গিয়ে শ্রবণের স্থায়িত্বকাল। সেটি তোমাদের যদি পরীক্ষায় প্রশ্নের মধ্যে দেওয়া নাও থাকে, তাহলে সেটি মনে রাখবে, সেটি অবশ্যই হচ্ছে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড, যাকে শব্দের স্থায়িত্বকাল বলা হয়। এই সূত্রের মাধ্যমে তাহলে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি, বিভিন্ন সৃজনশীল প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসবে, সেটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে। তাহলে সৃজনশীল প্রশ্নগুলো তোমরা পরীক্ষার খাতায় সম্পূর্ণ করতে পারবে। এখন আমি তোমাদের যেটা আলোচনা করব, সেটি হচ্ছে সমুদ্রের গভীরতা। তোমরা ঠিক একইভাবে এই যে প্রতিধ্বনির মাধ্যমে তোমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারবে। আমরা সমুদ্রের যে প্রান্ত আছে, সেই প্রান্তে আমরা একটি শব্দ সৃষ্টি করে আমরা সেই যে প্রতিফলিত শব্দটি আসবে, তার মাধ্যমে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারবো। সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য আমরা যে যন্ত্রটি ব্যবহার করি, সেটির নাম হচ্ছে গিয়ে সোনার, যাকে বলা হয় সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তো খেয়াল রাখবে, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এটা পরীক্ষায় আসে যে সোনার বলতে কি বুঝো, তখন তোমরা লিখবে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এটি দ্বারা আমরা সমুদ্রের গভীরতা পরিমাপ করতে পারি। তোমরা অনেক সময় আরেকটি প্রশ্ন তোমাদের এমসিকিউর জন্য যেটি লাগে, যে সমুদ্রের গভীরতা আমরা কিভাবে পরিমাপ করি, সেটি হচ্ছে ফেদোমিটার এককে আমরা পরিমাপ করি। আমি তোমাদেরকে এটি বোর্ডে লিখে দিলাম। মনে রাখবে, ফেদোমিটারের সাহায্যে আমরা ফেদোমিটার এককে আমরা সমুদ্রের গভীরতা পরিমাপ করি। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে। তোমরা জানো যে জিওলজিস্টরা যারা আছেন, ভূতাত্ত্বিক যারা আছেন, যারা আমাদের এই বিভিন্ন রকম তেল এবং গ্যাস অনুসন্ধান করেন, তাদেরকে বলা জিওলজিস্ট। এই জিওলজিস্টরা তারা একটা সার্ভে, ত্রিমাত্রিক সিসমিক সার্ভের মাধ্যমে তারা অনুসন্ধান করেন যে কোথায় গ্যাস আছেন বা তেল আছেন, সেই বিষয়টি তারা সার্ভে করে। সেটা সাধারণত তারা একটা জিওফোন নামে একটা বিশেষ ডিভাইস আছে, সেই ডিভাইসটা কি করে, যেখান থেকে আমরা এই শব্দটা উৎপন্ন করলাম যে সোর্স থেকে, সেই সোর্সটা যে একটা গভীরতায় গিয়ে সেখানে প্রতিফলিত হয়ে আমাদের ওই বিশেষ যে ডিভাইসটি আছে জিওফোন, সেই জিওফোন ডিভাইসের মাধ্যমে আমরা সেটাকে ত্রিমাত্রিক তথ্য উপাত্ত দ্বারা আমরা সেটার মাধ্যমে ত্রিমাত্রিক এই সিসমিক সার্ভের মাধ্যমে আমরা কোথায় তেল আছে বা গ্যাস আছে, সেই জিওলজিস্টরা সেটা অনুসন্ধান করেন। সেই ক্ষেত্রেও প্রতিধ্বনির ব্যবহার হয়। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে শব্দের বেগের পার্থক্য। তোমরা মনে রাখবে যে শব্দ দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে গিয়ে তাপমাত্রার উপরে, আর দ্বিতীয়টি হচ্ছে ঘনত্বের উপরে। আমরা জানি যে হচ্ছে গিয়ে তাপমাত্রার সাথে সাথে শব্দের বেগেরও পরিবর্তিত হয় এবং ঘনত্বের সাথেও শব্দের বেগে পরিবর্তিত হয়। এবং তোমরা জানো যে হচ্ছে গিয়ে এই যে কঠিন, তরল এবং গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগটি বিভিন্ন হয়। এই বিভিন্ন হওয়ার কারণ হচ্ছে তাপমাত্রা এবং তার গাঠনিক ধর্মের উপরে। যেমন তোমরা অবগত আছো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, পানিতে হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড, আর লোহাতে হচ্ছে 5100
32 মিটার পার সেকেন্ড। অনেক সময় তোমার এখান থেকেও অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষা আসে, যে হচ্ছে গিয়ে যখন একটি লোহার পাইপে তোমার শব্দ সৃষ্টি করা হয়, সোর্স থেকে লোহার পাইপে শব্দ সৃষ্টি করা হয়, যখন কোনো মানুষ এই প্রান্তে যখন কোনো মানুষ থাকেন তখন সে দুটো শব্দ শুনতে পাবে। এর কারণ হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বায়ু থেকে লোহাতে প্রায় 15 গুণ শব্দ বেশি জোরে অগ্রসর হয়। তার মানে যখন বা শব্দটা লোহার মধ্যে দিয়ে যাবে তখন একবার শব্দ উৎপন্ন হবে, এবং সেটি যখন বায়ুতে যাবে তখন সেটি আরেকবার শব্দ উৎপন্ন করবে, যার ফলে আমরা দুটো শব্দ শুনতে পাই। এটিও তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, তোমরা এটা ভালো করে মনে রাখবে। এখন আমরা দেখাবো যে বায়ুতে শব্দের বেগের সাথে কিভাবে সম্পর্কিত। আমরা বি থিটা এই সূত্রটি তোমরা মনে রাখবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। এটি দিয়ে আমরা যে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত সেটি আমরা নির্ণয় করতে পারবো। ধরো তোমাকে বলা হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করতে, তাহলে এখানে এই মানটা বসাবে 332 0.6 ইন্টু 30, তাহলে 332 আর হচ্ছে 18 350। মনে রাখবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6। এটিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0.6 হয়। আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ আমরা মাত্র বের করলাম 350 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে তাপমাত্রার পার্থক্য আসলো 30 ডিগ্রি সেলসিয়াস, আর বেগের পার্থক্য আসবে 18 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য শব্দের বেগ বৃদ্ধি পাবে 18 ডিভাইডেড বাই 30, সেটাকে যদি আমরা ভাগ করি 0.6, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পাচ্ছে 0.6 মিটার। এইটি এইখানে ব্যবহার করা হয়েছে। এটা তোমাদের এই ভি এর মানটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে পরীক্ষায় যেই তাপমাত্রায় দেওয়া থাকবে সেটি এই তাপমাত্রার মাধ্যমে তুমি কি করবে, এখানে শব্দের বেগটা বের করবে। এই বেগটি দিয়ে তোমাকে পরীক্ষায় এই যে 6 নম্বর সূত্র এবং 7 নম্বর সূত্র আছে, যে সূত্র দুইটার ক্ষেত্রে এই বেগটা এই তাপমাত্রা যদি দেওয়া থাকে তাহলে এইভাবে তোমরা বেগটা বের করবে, তারপরে সৃজনশীলের জন্য সেটা প্রয়োগ করবে। এই যে আমরা বেগটা বের করলাম সেটি তোমাদের বইয়ে আরেকটি ভাবে বের করার নিয়ম আছে, আমি সেটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি বায়ুতে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে শব্দের বেগ তার তাপমাত্রার বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে সেখান থেকে আমরা দেখতে পারি v1 বেগের জন্য তাপমাত্রা হলো t1, v2 বেগের তাপমাত্রার জন্য t2। তাহলে আমরা এই যে সমীকরণটি আছে সেখান থেকে আমরা লিখতে পারি এক নম্বর সমীকরণ দিলাম কি একটি সমানুপাতিক ধ্রুবক। এখন আমরা এই v1 বেগের জন্য তাপমাত্রা t1, v2 বেগের জন্য তাপমাত্রা t2, এটি আমরা এক নম্বর সমীকরণ থেকে ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি v1 ইকুয়াল k রুট ওভার t1, এটাকে দিলাম সমীকরণ নাম্বার 2। এরপর আমরা লিখতে পারি t2 তাপমাত্রার ক্ষেত্রে v2 ইকুয়াল k রুট ওভার t2, এটাকে আমি
3 নং সমীকরণ দিতে পারি। এখন আমরা 2/3 থেকে পাই v1 ডিভাইডেড বাই v2 ইকুয়াল t1 ডিভাইডেড বাই t2। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ। এই সমীকরণের মাধ্যমেও আমরা আমাদের বেগ বের করতে পারি, বা প্রথম তাপমাত্রা যদি দেয়া থাকে আমরা দ্বিতীয় তাপমাত্রা বের করতে পারি। এই সম্পর্কিত তোমাদের একটি অঙ্ক তোমাদের বইয়ে দেয়া আছে, সেটি তোমরা ভালো করে খেয়াল করবে এবং সেটা সম্পূর্ণ করবে। এবং এইখানে একটা জিনিস খেয়াল রাখবে, অনেক শিক্ষার্থীরই এই বিষয়টা নিয়ে সমস্যা হয়। তোমাদের বইয়ে এই সম্পর্কিত একটি অঙ্ক আছে, সেখানে খেয়াল করবে যে তাপমাত্রা দেয়া ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা জানি যে তাপমাত্রার এসআই একক হচ্ছে গিয়ে কেলভিন। তাহলে এই 27 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কীভাবে কেলভিনে রূপান্তরিত করব, সেটা মনে রাখবে। যেই তাপমাত্রায় দেয়া থাকবে তার সাথে 273 যোগ করবে। তাহলে সেটি হয়ে যাবে কেলভিনে রূপান্তরিত হয়ে যাবে। যদি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়া থাকে তাহলে সেটিকে কেলভিনে রূপান্তর করার জন্য আমাদের 273 যোগ করতে হবে। এই বিষয়টি তোমাদের তাপ অধ্যায়ে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন যে 3টি স্কেল আছে সেই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে। এখন শুধু আজকে এইটুকু মনে রাখবে যে সেলসিয়াস থেকে যখন কেলভিনে রূপান্তর করতে হবে আমাদেরকে 273 যোগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আজকে অনেকগুলো বিষয় তোমরা দেখতে পেয়েছো, যেটা আমাদের লেকচার 2-এ আমরা আলোচনা করেছি। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার সারসংক্ষেপ তোমাদের কাছে উপস্থাপন করছি, যেটি তোমরা শব্দ তরঙ্গের কাকে বলে সে বিষয়ে আলোচনা করেছি, তার বৈশিষ্ট্য আলোচনা করেছি, শ্রাব্যতার সীমা, প্রতিধ্বনি, যার মাধ্যমে আমরা কূপের গভীরতা, সমুদ্রের গভীরতা, ত্রিমাত্রিক সিসমিক সার্ভের মাধ্যমে কীভাবে তেল এবং গ্যাস অনুসন্ধান করা যায় সেই বিষয়গুলো আলোচনা করেছি। শব্দের বেগের সাথে পার্থক্য কীরকম সেটা আমরা আলোচনা করেছি, এবং এই বিষয় নিয়ে যে গাণিতিক সমস্যাগুলি আছে সেটা তোমরা বাসায় ভালো করে দেখবে। এবং তাহলে তোমরা আজকের যে লেকচার 2 যতটুকু নেওয়া হলো সেই বিষয় বাসায় ভালো করে পড়বে এবং সেটি অবশ্যই খাতায় লিখবে, তাহলে তোমাদের বিষয়টা বোধগম্য হবে। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই বাসায় থাকো, করোনা থেকে দূরে থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।